প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9টা 30 মিনিটে এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী সেলিব্রেটিং মুর্তজা বশির। বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30। এই সময়ে প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে আলোকচিত্রী নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 35 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। আরে বেটা কইস না, আমি বইয়া ছিলাম, ওই আইসে আয়া হুট করে বিড়ি জ্বালাই দিছে। পর আমি কইতেছি কিরে এইসব কি, কোনো রেসপেক্ট নাই না বইয়া বিড়ি জ্বালাইছো। ওরা ওই করছে বেয়াদবি, ওরা ঠাসা এক বন চটকানা মারছে। ভাই তারপর কি আপনার মারছে? আরে না, আমারে মারবো কেন? এরপর ও আমার চিল্লা কইতেছে, কই এনে খারা আমি আইতাছি। আমি তোর বাপে ঘরে লয়ে আয় যা। এরপরে দেখি একটু পরে কয়েকটা পোলা ব্যান্ডে লয়ে আইছে। তাইলে তো সেটা আপনি গাড়ি খাইছেন তাইলে। হ্যাঁ, আমি মনে মারি খেলে মনে তোরা খুশি হইতি না, তোর আচার আচরণ তো এটাই বুঝা দিতেছে বেটা। ছি 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 ভাই, এই চিনলেন, এই ছোট ভাইকে এই চিনলেন ভাই, ভুলি বুঝা গেলেন। আচ্ছা তারপর কি হইছে কর না? তারপর আর কি হইব, দেই যে পোলা ব্যান্ড লয়ে আইছে। পর আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে কোনোভাবে কনভিন্স করা যায় কিনা, দেই যে হালায় বুঝান। এরপর আমি আরেকটা বনচটকানা দিয়ে আমি ভাগছি। মানে আপনি সব মিলে 2টা থাপ্পড় দিছেন? রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 30 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। মা, এমন ভাবে কথা বলছো যেন আমরা দুই ভাই বোন প্রচন্ড উচ্ছৃঙ্খল, আমাদের কোনো পারিবারিক শিক্ষাই নেই, তাই তো? আরে না, সেটা না, মানে টাকা দিয়ে কোনো বিশ্বাস নেই। যেহেতু বিশ্বাস নেই তাহলে আমাদেরকে দিও না টাকা, বুঝছো? শোন মা, মায়ের মুখে মুখে এরকম তর্ক করতে হয় না। সরি বাবা, কিন্তু দেখো খামোখা মা কিভাবে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার তো যথেষ্ট কারণও আছে। কোনো কারণ নেই বাবা, আর মা তো ভূত থেকে ভয় পায় না, সে টাকা থেকে ভয় পাচ্ছে, তাই না? জানিস নাজিমের সংসারে একটা টানা পড়ে চলছে মধ্যে। তো এখানে আমাদের কি বা করার আছে বাবা? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি নাট্য পরিচালক জুলফিকার ইসলাম শিশির। স্বাগত আপনাকে, শুভ সকাল। থ্যাংক ইউ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, এবং সবথেকে যেটা খুশির খবর সেটা হচ্ছে আপনার নির্মিত একটি নাটক ভাই ভাবি, যেটা এনটিভিতে অন এয়ার গেছে এবং এটা ইউটিউবে যাওয়ার পর 9 ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ হয়েছে। শুরুতেই আপনাকে কংগ্রাচুলেশনস জানাতে চাই, কেমন লাগছে? তা আমার অনেক ভালো লাগছে আসলে, এত দ্রুত দর্শক মানে রিসিভ করবে, মানে এরকম চিন্তাও আসলে ছিল না। আচ্ছা, আমার ধারণা ছিল যে একটা ফ্যামিলি ড্রামা, সবাই দেখবে, ভালো যাবে, একটা ইয়ে ছিলই। বাট মানে 9 ঘন্টায় দর্শক এইভাবে একটা ফ্যামিলি ড্রামা, একটা অফ ট্র্যাক গল্প রিসিভ করবে, মানে এটা আমার একদমই চিন্তায় ছিল না। একদম। হ্যাঁ, এই জন্য থ্যাঙ্কস এনটিভিকে এবং আমার দর্শকদেরকে, এবং থ্যাঙ্কস আপনাকেও যে আপনি কষ্ট করে এই নাটকটি নির্মাণ করেছেন। নিশ্চয়ই এই নাটকটি নির্মাণের পেছনে অনেক গল্প আছে, অনেক দিনের পরিশ্রম আছে। একটু জানতে চাইবো শুরুর গল্পটা, যে ভাই ভাবি নির্মাণ করার পরিকল্পনাটা ঠিক কবে থেকে করেছেন? পরিকল্পনা বলতে এখানে অল ক্রেডিট যদি যায় তাহলে নীলা আলমগীর ভাইয়া, আমাদের মেন যে প্রোটাগনিস্ট ছিল। নীলা ভাই আসলে আমাদের সিনিয়র, কাজেও সিনিয়র, এজেও সিনিয়র, এবং আমাদের বড় ভাই বললে ভুল হবে, উনি মেন্টর।
আর নীলে ভাইকে আমার মেন্টর মনে হয়, আমার সব কাজের পরামর্শ নীলে ভাই করেন, মানে অনেক হেল্প করেন। তো ভাই ভাবির গল্প নীলে ভাইয়ের সাথে কাজ করতে গেলে আগে গল্প চুজ করতে হয়, আচ্ছা মানে আপনি চাইলেই যখন তখন কাজ করতে পারবেন না। তো ওনাকে আগে গল্প চুজ করাইতে হয়েছে, উনি প্লটটা পছন্দ করছেন, তারপরে লাইন আপ, তারপরে স্ক্রিপ্ট, দেন আমরা চিন্তা করলাম তাহলে এটা শুটিং করি। আচ্ছা তখন আমরা ডিসাইড করলাম যে এটা যদি করি কোথায় করতে পারি, এটা ভালো স্টোরি। তখন ভাইয়া বললো যে এটা এনটিভি হতে পারে। আচ্ছা তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে একটা ক্লাস গল্প এনটিভিতে দিই, হ্যাঁ এই আর কি, সেখান থেকেই মানে প্ল্যানিংটা। আচ্ছা এনটিভিতে এটা ঈদে প্রচারিত হয়েছে এই নাটকটি। টিভিতে তো অন্যান্য চ্যানেলের তুলনায় যখন এনটিভিতে কোনো নাটক প্রচারিত হয় একজন নির্মাতার জায়গা থেকে আপনি কি মনে করেন সেখানে রেসপন্সটা একটু বেশি আসে কিনা? হ্যাঁ, এনটিভিতে রেসপন্স বলতে যে এনটিভির কিছু ক্লাসিক দর্শক আছে এবং এনটিভির যে দর্শক জনরাটা টোটালি আলাদা, মানে বাকিদের চেয়ে একটু হলেও আলাদা। তো ওই জায়গা থেকেই প্ল্যান করে বানানো ছিল যে একটু হয় না যে কমেডিও না ঠিক, মানে স্যাড পার্ট ছিল, কমেডি পার্ট ছিল, ভালো স্টোরি টেলিং ছিল আর কি। যে ওই জায়গা থেকে চিন্তা করা যে না আমরা একটু স্মার্টলি কিছু একটা করি, দেখি দর্শক রিসিভ করে কিনা, কারণ ভিউয়ের বাজারে তো অনেক কি বলবো যে সস্তা অনেক কিছুই চলছে, হ্যাঁ সস্তাটা ওরকমই হবে, সেই গর্দালিকায় গা ভাসিয়ে দেবার মতন মন মানসিকতা তখন মনে হচ্ছে না। একটা অনেকদিন ধরেই ভাইয়ের সাথে প্ল্যান ছিল যে ভাই আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করি, একটা রিস্ক নেই। ভাইয়াও বলছিল, নীলয় ভাইয়া বলছিল যে রিস্ক নিবা, দেখো পারো কিনা। তো আসলে খুব বেশি সাকসেস হয়ে গেছি আমরা এবং স্যাটিসফাইড না, সাকসেসটা আসলে এবং অডিয়েন্স যখন এটা গ্রহণ করে তখন কিন্তু সেটা একটা রকমের ভালো লাগা দেয়। এর আগেও নীলয় ভাই এবং হিমি আপুকে নিয়ে আপনি কাজ করেছেন এবং বেশ কয়েকটি নাটক কাজ করেছেন। আমি যদি বলি সাইলেন্ট জামাই, পড়বো না বিয়ে করব, টাক কোনো সমস্যা না, ভাই ভাবি এই নাটকটা পুরোটাই একটা ফ্যামিলি ড্রামা, কোন জায়গাটাতে আলাদা? ফ্যামিলি ড্রামা বলতে নীলয় ভাইয়ের বেশিরভাগ নাটকই তো একটু রমকম টাইপের হয়, তো একটু অফ ট্র্যাক নীলয় ভাইকে নিয়ে এক্সপেরিমেন্ট করাটাও কিন্তু একটু সাহসের ব্যাপার ছিল। এবং আমার ধারণা ছিল ভাইয়া গল্পটা অ্যাকসেপ্ট করবে কিনা, তার এত বড় একটা মেয়ে আছে গল্পে। সব মিলিয়ে আসলে মানে নীলয় ভাই, হিমি, আরো বাকি যারা আর্টিস্ট আছেন, শাহেদ আলী, সুজন ভাই, তারপরে তানজিন, বিশেষ করে মনিরা মিঠু আপা, হ্যাঁ, এবং আমাদের যে ছাগলটা ছিল সবাই অনেক ভালো করেছে, একটা ক্যারেক্টার ছিল কিন্তু এই নাটকে। পুরো নাটকে ছাগলটা কোনো পেইন দেয়নি শুটিং এ, খুব ভালো পারফরম্যান্স করছে ছাগলও। এখানে আসলে প্রত্যেকটা আর্টিস্ট না মানে যার যার জায়গায় অনেক ভালো করছে। ও আচ্ছা, ফরাদ লিমন ভাই একটা নেগেটিভ চরিত্র ছিল, উনিও কিন্তু ভালো করছে। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা চরিত্র না মানে যে যার জায়গা থেকে ম্যাক্সিমাম এফোর্ট দিছে। আচ্ছা, এই গল্পের ইন্সপিরেশনটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? এখানে কোনো ইন্সপিরেশনের কিছু নাই, মানে এই প্রশ্নটা আমার কাছে মানে খুব মজার লাগে না। মানে ইন্সপিরেশন বলতে কাজ তো করেই যাচ্ছি, মাথায় যখন যেই প্লট আসতেছে তখন সেটা করে যাচ্ছে। মানে আমি তো ধরেন র্যান্ডম নাটক বানাচ্ছি, এখানে গল্পের ইন্সপিরেশন বলে কিছু নাই, যখন যে গল্পটা মাথায় আসে, যখন যা প্ল্যানিং হয় তখন সেটা করে ফেলি। যখন ইউটিউবে রিলিজ হয় কোনো কাজে, যেরকম এই ভাই ভাবির কাজটি যদি বলি, 3 উইকসে 10 মিলিয়ন ভিউজ হয়েছে, এখানে প্রচুর আলোচনা যেমন হয়েছে, সমালোচনার জায়গাটাও আছে নিঃসন্দেহে, সেই জায়গাগুলো কিভাবে দেখেন? সমালোচনা বলতে আসলে যেই রিভিউগুলো আসছে খুবই নেগেটিভ রিভিউ না, মানে আমি কমেন্টগুলো দেখেছি, ফিডব্যাক, তারা আরো ইমপ্রুভমেন্ট চায়, তারা যে জিনিসগুলো চায় আরো ভালো কিছু চায়, আরেকটু ইমপ্রুভমেন্ট চায়। এটা তো আমরা চেষ্টা ডে বাই ডে করেই যাচ্ছি, আমাদের সময় স্বল্পতা, আমাদের বাজেট, আমাদের সিচুয়েশন, হ্যাঁ আমরা অনেক কিছু থেকেই তো পিছিয়ে আছি, বাট তারপরেও যতটুকু করার চেষ্টা করছি। তো ওনাদের চাওয়াগুলো কিন্তু যৌক্তিক, যে ওনারা যেগুলো চাচ্ছে এগুলো কিন্তু একদমই অযৌক্তিক না, বাট আমরা ইমপ্রুভ করব। কিন্তু নাটক নিয়ে কোনো নেগেটিভ কোনো কমেন্ট নাই, তাদের চাওয়াটা আরেকটু বেশি যে ভাই এই জায়গাটা ভালো হইতে পারতো, হ্যাঁ আপনি এই জায়গাটা আরো সুন্দর করতে পারতেন, নাটকের ফিনিশিংটা আরো বেটার হইতে পারতো। তো আমরা আবার বুদ্ধি করে করছি কি, কিছু জায়গায় একটু হাইড করে রাখছি, দেখি না দর্শক কি বলে, যে ওর বোধের জায়গাটা হয় কিনা। আমি বেশ কিছু কমেন্টস পড়ছিলাম যে অনেকে লিখেছে এরকম যে 2 পর্বে করা যেত নাটকটি, হ্যাঁ এটা চাচ্ছে সবাই, হ্যাঁ অনেকেই বলছে যে পার্ট 2 হতে পারতো, হুট করে মনে হয় শেষ হয়ে গেল। বিশেষ করে যেটা আসছে যে এখানে ভাবিকে কেন শাস্তি দেওয়া হলো না, বড় ভাবিকে, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা না এটা ইচ্ছা করেই করিনি, মানে দেখি না, মানে দর্শক দেখে তার মধ্যে উপলব্ধিটা কি আসে, যে না সে আসলে নাটকটা দেখছে এবং সে বুঝছে যেটা এখানে এটা হওয়া দরকার। তো ওইটা আমরা ইচ্ছা করে করিনি। আর পার্ট 2 দেখি আলোচনা সাপেক্ষে করা যেতে পারে, পরবর্তীতে এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে। এটা এমনও হতে পারে, দেখা গেল যে এবার গ্রামের ভাই ভাবিরা ওরা আসছে ঢাকায়, তো এবার এরা চলে গেল, মানে গ্রামে আছে, এবার
এবার এরা গ্রামে যাচ্ছে, আচ্ছা মানে এরা যে ট্রিট গুলো পাইছে দেখা গেল না ওখানে গিয়ে ওরা ডিফারেন্ট ট্রিট পাচ্ছে। তার মানে এরকম কোনো প্ল্যানিং চলছে? হ্যাঁ অনেকটাই, মানে আমার মনে হয় এখনই মাথায় চলে আসলো যে এরকম হতে পারে, মানে কোনো প্ল্যানিং করে কিছু করি না আমি। আচ্ছা আমি একটু জানতে চাইবো যে এই নাটকটির শুটিং কোথায় কোথায় করেছেন বা আপনাদের কোনো চ্যালেঞ্জেস ছিল কিনা শুটিং করবার সময়? না, শুটিং আমাদের উত্তরাতে হয়েছে, যেহেতু শহরের গল্প, আচ্ছা। আমরা শহরের গল্পগুলো কিন্তু উত্তরাতেই শুট করি, আর গ্রামের গল্পগুলো তো গ্রামে হয়, গাজীপুরে, পুবাইলে বা আরো বিভিন্ন জায়গায়। তো এখানে চ্যালেঞ্জ না, কাজ কঠিন সবসময়, কাজ সহজও সবসময়, কাজের গতিতে কাজ চলেছে, এখানে চ্যালেঞ্জের কিছু নাই, এরকমই তো প্রতিনিয়ত করছে। বাসের একটি ছিল সিন ছিল এবং সেখানে নিলয় ভাই আর হিমি আপু নাম ছিল ছাগল নিয়ে, ওই সিনটা করতে যে কোনো সমস্যা? হ্যাঁ, ক্রাউড তো হয়েছে, এগুলো তো প্রতিনিয়ত ফেস করি। ক্রাউড নিলয় ভাইকে নিয়ে রাস্তায়, হিমিকে নিয়ে রাস্তায় বের হলে যেটা হওয়ার সেটাই হয়েছে, এবং সিনটা করতে অনেক সময়ও লাগছে। মানে দেখা গেল ক্রাউড জায়গায় গাড়িটা বারবার পিছাইতে হচ্ছে, সামনে আনতে হচ্ছে, যখন উনি নামে তো ছাগল নামে না, পরের বার ছাগল নামছে তো উনার নামতে লেট হচ্ছে, এদিকে আবার ধরেন সেই ফ্লাইওভারের উপর থেকে ক্যামেরা ধরা হয়েছে, তো ক্যামেরা ওখান থেকে জার্ক করছে, না ভাই আরেকবার, এর মধ্যে বাকি লোকজন পাগল হয়ে গেছে, আগে সেলফি তুলি পরে শুট করেন, এইরকম ছিল আর কি। কোনো একটি নাটক যখন এত দর্শকপ্রিয়তা পায় তখন কিন্তু নির্মাতার জন্য একরকম একটা প্রেশারও থাকে যে পরবর্তীতে যখন নাটকটি আরও কোনো নাটক বানাবো তখন যেন এটাকে ছাড়িয়ে যেতে পারি, এই একটা প্রেশার এখন একটু ফিল করছেন কিনা? না, কোনো প্রেশার নেই। আচ্ছা, দর্শক আছে, দর্শক থাকবে, নাটক আছে, নাটক হবে, হ্যাঁ এইরকম হবে, এটা নিয়ে কোনো ইস্যুজ না। আচ্ছা, মানে এখানে প্রেশারের কি আছে? মানে আমি এটার ওয়ার্কার, আমি এই কাজটা করি, এখানে প্রেশারের কিছু নাই। বাহ, গেছে 8 আওয়ার্সে গেছে, 9 আওয়ার্সে গেছে, এরপর 7 আওয়ার্সে যাবে বা 11 আওয়ারে যাবে, এখানে সমস্যা নেই, আরো বেশি ভালো কিছু আরো হবে, বেটার হতে পারে। বাহ, আমার খুব ভালো লাগলো শিশির ভাই আপনার এই মানে ইতিবাচকতা আমাকে না, ভীষণ প্রেশারটা আপনি নিবেন কেন? মানে প্রেশারের কি আছে? আপনি প্রফেশনাল পারসন, এই কাজটা আপনি রেগুলার করেন, আপনার তো এখানে প্রেশারের কিছু নেই, আপনি প্রতিদিন অ্যাঙ্করিং করেন, কালকে আবার দিলে কালকেও করবেন, এখানে প্রেশারের কিছু নেই। এই সেম নাটক আমার কাছে মনে হয় যে আমি যদি এটা রিভার্স করে ফেলি ওইটাও দর্শক রিসিভ করবে, না করার কিছু নাই এখানে, কারণ দর্শক তো আমাদেরকেই দেখতে চায়, তারা ভাই ভাবি যে চরিত্র দুটো ছিল এই দুটোকে কিন্তু তারা নিয়ে নিছে, মানে খুব সুন্দর লাগছে তাদের কাছে, এবং তারা ক্যারেক্টারটার সাথে নিজেকে রিয়েলাইজ করছে, না হলে কিন্তু কমেন্টগুলো আসতো না। তো এখন ভাই ভাবিকে যদি আমরা গ্রামে রাখি, এবার শহরের লোকজন যদি গ্রামে যায়, তো গল্পটা রিভার্স হলে দর্শক ওইটাও রিসিভ করবে। জি, আপনার একটা বিষয় সেটা হচ্ছে নির্মাতা হিসেবে এখন পর্যন্ত গত 5 বছরে আপনি যতগুলো নাটক নির্মাণ করেছেন সবগুলোই দর্শকপ্রিয়তা পেয়েছে, এটার সিক্রেটটা কি? এটার সিক্রেট হচ্ছে কাজে মনোযোগ দিই। আচ্ছা, শুধু কাজটাই মন দিয়ে করি, এবং এর বাইরে আমার আর কোনো কাজ নাই। ডেডিকেশন। নতুন অনেকেই তো আছে, নতুন নির্মাতারা কাজে আসতে চায়, নতুন আর্টিস্ট অনেকে আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আসলে ক্যারিয়ারটা কিভাবে শুরু করা? এখানে ক্যারিয়ার বলে কিছু নাই, মানে এটা খুব মানে হাস্যকর মনে হবে, মানে ক্যারিয়ারের মিনিং ডেফিনেশনটা কি? যে একটা অবস্থানে যাবেন, কিছু টাকা পয়সা ইনকাম করবেন, ফ্যামিলি সার্ভাইভ করবেন, বাড়ি গাড়ি করবেন, এটাই তো ক্যারিয়ার। তো ক্যারিয়ারের সাইকোলজিটা আসলে অন্য জায়গায় আমার কাছে। আপনি যদি আপনার প্যারেন্টসকে দেখেন, যেমন আমি ঢাকায় থাকি, আমার বাবা মা সহ থাকে, তো আমাকে আর্ন করতে হয় আমার বাবা মার জন্য, আমার ওয়াইফের জন্য, আমার বাসায় 3টা বিড়াল আছে তাদের জন্য। তো আপনি যখন আপনার সাথে আপনার বাবা মা থাকবে, আপনি তাদের জন্য কিছু করতে চাইবেন, ক্যারিয়ার তো এমনি হবে, আপনি রাস্তায় নামেন হয়ে যাবে। হ্যাঁ, মানে ক্যারিয়ারের সিক্রেটটা কিন্তু এইটা। আচ্ছা, কিন্তু সবাই কনসিস্টেন্সি। হ্যাঁ, না না, আপনি যখন দায়িত্ব নেবেন যে না, ইটস মাই ফাদার, ইটস মাই মাদার, ইটস মাই ওয়াইফ, এদেরকে আমার ওসিলায় সার্ভ করতে হবে বা আমার ওসিলায় রিজিক হবে, আপনি ট্রাই করেন, আপনার কিন্তু ক্যারিয়ার হবে। আপনি যখন স্পেশালি চিন্তা করবেন যে না আমি এই করব সেই করব, আপনি পারবেন না, মানে আপনার মাধ্যমে সেটা আসতে হবে। আমার কাছে মনে হয় এটা একটা ডিসিশন নেবার ব্যাপার যে আমি এখানে থাকতে চাই, আমি এই কাজটি করতে চাই, এবং সেটা মনোযোগ দিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আমার বাবা মাকে ঢাকায় আমার সাথে, তাহলে তাদের জন্য করতে হবে, আমার বাবা মাকে গ্রামে, তাহলে তাদেরকে টাকা পাঠাতে হবে, তাদের জন্য করতে হবে, আপনি করার চেষ্টা করেন, দেখবেন এমনি আর্থিক জায়গাটা আপনার ক্যারিয়ার আসবে। ডিসিশনের ব্যাপার। নতুনদের জন্য যেটা বলার যে মানে আপনারা আসলে কি হতে চান, মানে নতুনরা যেটা করছে বারবার আমাদেরকে ফেসবুকে প্রচন্ড নক করে, আর সেটা খারাপ না, সে তার জায়গা থেকে নক করবে, দেখা করবে, যোগাযোগ করবে, বড় হবে, বিভিন্ন মাধ্যমে সে আসবে। নতুনদেরকে আগে কনফার্ম হতে হবে যে সে আসলে কি হতে চায়, একটু কাউন্সিলিং করা দরকার, যে সে ডিরেক্টর হবে না অভিনেতা হবে, সেই অনুযায়ী নিজেকে একটু প্রস্তুত করা, এবং আমার মনে হয় কি ওর ড্রিমটা খাতা কলমে লিখে রাখা, আর ড্রিম তো হারায় যায় আসলে। মানে 1 বছরে আপনি 10টা ড্রিম দেখছেন, আপনি ভুলে গেছেন 5টা, কিন্তু আপনি যদি লিখে রাখেন ওটা আপনাকে রিমাইন্ডার দেবে। এটা অনেকটা এরকম যে আপনি ধরেন আজকে চিন্তা করলেন যে আপনি পালিয়ে বিয়ে করবেন,
মানে কোনো কারণে আপনার মনে করেন একটা রেস্টুরেন্টে সিদ্ধান্ত হলো যে আপনি পালিয়ে বিয়ে করবেন, এরপরে আপনি রাস্তায় হাঁটলে কিছু না পাইলে 2-4টা কাজী অফিস আপনার চোখে পড়বে, যেটা এতদিন পড়েনি। মানে এতদিন আপনার চোখের সামনে কাজী অফিস পড়ে না, এখন পড়তেছে। কজ দ্যাট আপনি যেটা চাচ্ছেন বাই নেচার আপনাকে ওটা দেওয়া হচ্ছে। তো যখন নতুনরা মানে চিন্তা করবে যে আমি এটা হব, ওকে লিখতে হবে আগে। আচ্ছা, ও লিখবে, তারপর রাস্তায় বের হবে, দেখবেন যে এই এলিমেন্টগুলো ওর সামনে আসতেছে। আর তারপরে যেটা করতে হবে, লেগে থাকতে হবে, খুব সহজ। লেগে থাকলে ও 10 বছরে, 20 বছরে, 30 বছরে, 40 বছরেও একদিন সাকসেস হবে। এটার আসলে কোনো বিকল্প হয় না। কিন্তু ওকে লিখতেও হবে, নাহলে ও ভুলে যাবে, ও আবার নতুন ফাঁদে পড়ে ওই স্বপ্ন ভুলে গেছে। শিশির ভাই, আপনি তো থিয়েটার করেছেন, মানে থিয়েটারে যখন জয়েন করেছিলেন তখন সেই সময়টাতে কি মনে হয়েছিল যে আসলে নির্মাতা হিসেবে কাজ করতে চাই? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে আমি অভিনয় শিল্পী হতে চাই, এই ভাবনাটা বেশি কাজ করে। ছোটবেলায় কি হইতে চাইনি। আচ্ছা, যখন থিয়েটার করি 9-10 মনে হয়, ক্লাস 8-9-10 এরকম হবে, ওইটা ঠাকুরগাঁয়ে, দলটার নাম হচ্ছে নিশ্চিন্তপুর থিয়েটার। তো ওইখান থেকে যখন ওয়ার্কশপ করি, ছোট দল, জেলা শহরের দল, বাট অনেক স্ট্রং, গ্রাম থিয়েটার অঙ্গ সংগঠন। তো তখন ঢাকা থেকে বোদ্ধারা যারা ছিলেন তারা ওয়ার্কশপ করাইতেন, আমরা অ্যাটেন্ড করতাম। তো তখনই প্ল্যান ছিল মিডিয়াতে কিছু করব, মানে পরিচালক হবো ব্যাপারটা এমন না, মানে টেলিভিশনে কিছু একটা করব। আর সেইখান থেকেই স্বপ্নটা তৈরি। কখনো মাঝে মাঝে মনে হয়েছে অ্যাক্টিং করব, কখনো মনে হয়েছে স্ক্রিপ্ট লিখবো, কখনো মনে হয়েছে ডিরেকশন দিব, সবই মনে হয়েছে। তো ফাইনালি লেগে থাকতে 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 এখন এই একটা জায়গা। আর কিছু নির্মাণের জায়গাতে প্রথম কাজ করা আপনার কিভাবে হয়, সেটা শুরুটা কি? নির্মাণের জায়গায় ঢাকায় থিয়েটারের জন্য আবার আসা হলো, থিয়েটার করা হলো। এখানে ঢাকায় চারুনিরম থিয়েটার করলাম। চারুনিরম তখন গাজী রাকায়েত স্যারের নেতৃত্বে, দলটা নতুন ছিল। তো ওখানে প্রায় 2-3 বছরের একটা জার্নি আমার ছিল, মানে আমার থিয়েটার জার্নি অলমোস্ট 1 যুগেরও বেশি। বাহ, অনেকটা সময়। হ্যাঁ, তো ওইখানে ওনাদের স্কুলিং করলাম, ইয়ে করলাম। তারপরে টুকটাক বিভিন্ন জায়গায় অ্যাক্টিংয়ের জন্য দৌড়াদৌড়ি করলাম, যেহেতু মঞ্চে কাজ করি। তো অ্যাক্টিংয়ে ওইভাবে কেউ সুযোগ দিল না আসলে। তো যখন সুযোগ দিচ্ছে না, কেন সুযোগ না দিলে আপনি কি করবেন? পাসিং আর্টিস্টও নেবে না। আচ্ছা, আমাদের অনেক সিনিয়র ডিরেক্টর আছেন, নাম না বলি, নাম বললে ছোট হয়ে যাবেন উনি। আমি গিয়েছি তার অফিসে, ভাই একটা পাসিং করি, উনি আমাকে বলছে না না, তুমি তো ভালো কিছু ডিজার্ভ করো। তো ভালো কিছু ডিজার্ভ করে দেখি তো আমার পাসিংও হচ্ছে না, শুরুটা তো করতে হবে, শুরুটা আর হচ্ছে না। তো ফাইনালি তখন মনে হলো যে না, আসলে তাহলে এটা স্কিপ করে আমি বরং অ্যাসিস্ট্যান্সি করি। তখন অ্যাসিস্ট্যান্সি শুরু করলাম। আচ্ছা, অ্যাসিস্ট্যান্সি করলাম ডিরেক্টর আবু হায়াত মাহমুদ ভাইয়ের সাথে। আচ্ছা, তো তারপরে ওখান থেকে কিছুদিন অ্যাসিস্ট্যান্সি করার পর বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সিং করলাম। তো ফ্রিল্যান্সিং করার পরে মনে হলো না এখন ডিরেকশন দেওয়া দরকার। তারপরে আপনার আমাদের সরকারি একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, BCTI, সেখান থেকে কিছু কোর্স করলাম। মানে আমার কাছে মনে হলো যে থিয়েটার পারি, অ্যাসিস্ট্যান্সি করে প্র্যাকটিক্যাল পারি, কিছু পড়াশোনাও তো দরকার। তখন অ্যাসিস্ট্যান্সি প্রায় 1-1.5 বছর গ্যাপ দিলাম। আচ্ছা, দিয়ে আমি একটু ভিডিও এডিটিং কোর্স, তারপর স্ক্রিপ্ট রাইটিং কোর্স, মানে নিজেকে স্কিল করে তোলবার সর্বোচ্চ চেষ্টা, একটু ক্যামেরা কোর্স, বাহ, মানে প্রত্যেকটা সেকশনে একটু ডিরেকশন কোর্স, টেকনিক্যাল নলেজটা একটু কাগজে কলমে, যে আমি একটা ইন্টারন্যাশনাল ক্রু নিয়ে কাজ করব, বাট ওনার ল্যাঙ্গুয়েজ আমি জানি না বা আমার ল্যাঙ্গুয়েজ উনি জানেন না। তখন মনে হলো আমার যেহেতু নাটক নিয়ে পড়াশোনা নাই, তা একটু ডিপ্লোমা কোর্সগুলো তো করতে পারি। আচ্ছা, তো ডিপ্লোমা কোর্সগুলো করলাম, করে তারপরে ফার্স্ট ডিরেকশন দিলাম, এবং ওই নাটকটা হিট ছিল, প্রথম নাটকে। ওই নাটক কোনটা ছিল? ওইটা ছিল ছোট পরিবার আবশ্যক নাটকের নাম, এবং ওটা ছিল তৌসিফ ভাই এবং সাফা কবির। আচ্ছা, এনটিভিতে আপনার নির্মাণের প্রথম কোন নাটকটি অন এয়ার গেছে? এটাই প্রথম নাটক, মানে আপনার প্রথম নাটকটি এনটিভিতে অন এয়ার গেছে? বাহ, চমৎকার। মানে তাহলে তো আসলে বলা যেতে পারে যে এনটিভির পরিবারের একজন সদস্য আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিশির ভাই আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।